আচ্ছা, আজকে আমরা গতদিন যেটা শেষ করেছি সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের আমরা এনার্জি দেখেছিলাম, তাই না? টোটাল এনার্জি, এভারেজ এনার্জি, এগুলো কি হয় সেগুলো দেখেছিলাম। এখন আমরা আজকে নতুন চ্যাপ্টার দেখব। মানে আগের চ্যাপ্টারে যেটা দেখেছিলাম যে একটা সিঙ্গেল সিম্পল হারমোনিক মোশন কনসিডার করেছিলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে মনে করো একটা পার্টিকেলের উপরে দুইটা সিম্পল হারমোনিক মোশন তোমার অ্যাট এ টাইম অ্যাক্ট করছে, তখন কি অবস্থা হবে সেটা নির্ভর করবে সেটা সেম লাইনে অ্যাক্ট করছে নাকি একটা আর একটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইনে অ্যাক্ট করছে। সেটার উপর নির্ভর করে বিভিন্ন ফেজে তাদের ইয়ে যে কার্ভগুলো হবে সেটা বিভিন্ন ধরনের হবে। ঠিক আছে, আজকে আমরা এটা দেখব যে কম্বিনেশন অফ সিম্পল হারমোনিক মোশন। তার মানে এখানে কি করা হচ্ছে যে কনসিডার করা হবে দুইটা সিম্পল হারমোনিক মোশন যাদের ফ্রিকোয়েন্সি সেম। এটা যদি অ্যাক্ট করে কোনো পার্টিকেলের উপর সাইমালটেনিয়াসলি অর্থাৎ অ্যাট এ টাইম, তখন স্টেট অফ মোশন যেটা হবে সেটা কি হবে, দুইটা যে আলাদা আলাদা সিম্পল হারমোনিক মোশন আছে তারা সুপার ইম্পোজ হলে, মানে আমরা সুপারপজিশনের প্রিন্সিপাল থেকে জানি যে এদের অ্যাডিশন হবে। দুইটা যে সিম্পল হারমোনিক মোশনের ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন আছে সেটার অ্যাডিশন হবে। তাহলে রেজাল্টেন্ট যে ডিসপ্লেসমেন্টটা হবে পার্টিকেলের ওই মুহূর্তে সেটা কি হবে, অ্যালজেব্রিক সাম অফ ইন্ডিভিজুয়াল ডিসপ্লেসমেন্ট। এখন এটাকে আমরা ওই যে বললাম যে আমরা দুই ধরনের কেস কনসিডার করব। হ্যাঁ, আচ্ছা, এখানে সেম ফ্রিকোয়েন্সি বলেছি, ঠিক আছে? এখানে ফ্রিকোয়েন্সি সেম, এটাও দেখবো আমরা, ফ্রিকোয়েন্সি সেম না হলে কি হয় সেটাও আমরা দেখবো। ঠিক আছে, সো আমরা মেইনলি দেখবো হচ্ছে তোমার একই লাইন বরাবর, একটা স্ট্রেট লাইন বরাবর যদি দুইটা সিম্পল হারমোনিক মোশন একটা পার্টিকেলের উপর অ্যাক্ট করে, তখন তাদের যে কম্বিনেশন সেটার অর্থাৎ রেজাল্টেন্ট যে ভাইব্রেশন সেটার ইকুয়েশন কি হয়, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কি হয়, তার ফেজ, বিভিন্ন ফেজের জন্য কি অবস্থা হয়, অবস্থা কি পরিবর্তন হয়, কার্ভের কি ধরনের চেঞ্জ হয়, সেগুলো আমরা দেখব। আর একটা দেখব হচ্ছে যে দুইটা যে সিম্পল হারমোনিক মোশন একটা পার্টিকেলের উপর অ্যাক্ট করবে সেটা যদি তারা দুইজন যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার অর্থাৎ একটা এক্স ডিরেকশন বরাবর আসে এবং একটা ওয়াই ডিরেকশন বরাবর এসে ওই পার্টিকেলটার উপরে অ্যাট এ টাইম অ্যাক্ট করে, তখন কি অবস্থা হয়। এখন এইটা দেখার জন্য আমাদের দুইটা মেথড আছে। হ্যাঁ, একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড, অর্থাৎ গ্রাফ থেকে ওই ফেজর ডায়াগ্রাম দিয়ে ক্যালকুলেট করা, আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড, এটা হচ্ছে ওই ভেক্টর সাম দিয়ে ইন্ডিভিজুয়াল মোশনের ভেক্টর সাম করে করা হয়। সো আমরা গ্রাফিক্যাল মেথডটা দেখবো না, হ্যাঁ, আমরা শুধু দেখবো হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথডটা তোমাদের দরকারও নাই, যেহেতু আমি করাবো না, আমার মনে হয় এটা প্রয়োজন নাই। তো আমরা যা দেখবো এখানে সেটা অ্যানালিটিক্যাল মেথড দেখবো। এখন যেটা বলছিলাম যে দুইটা সিম্পল হারমোনিক মোশন যদি সেম লাইন বরাবর থাকে, অর্থাৎ দুইটাই মনে করো ওয়াই ডিরেকশন বরাবর ছিল, ওখান থেকে এসে তোমার পার্টিকেলটার উপর অ্যাক্ট করছে, তাহলে ওয়াই ওয়ান যে ডিসপ্লেসমেন্টটা সেটার ইকুয়েশন দেখো এখানে লিখেছি। ইকুয়েশন ওয়ান যেটা, সেখানে ডিসপ্লেসমেন্ট যা, ইকুয়েশন টু এর ডিসপ্লেসমেন্টে কি কি আলাদা আছে দেখো, এখানে ফ্রিকোয়েন্সি সেম, ওমেগা সেম, ঠিক আছে? সো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেম, এই এ আর বি এটা কি অ্যামপ্লিটিউড, তাই না? সো এই অ্যামপ্লিটিউড সেম, এই অ্যামপ্লিটিউড ভিন্ন, এবং এখানে ফাই ওয়ান এবং ফাই টু এটা হচ্ছে আদি দশা, তাই না? প্রথমেই যে ফেজে ছিল ইয়েটা সিম্পল হারমোনিক মোশন দুইটা, যে দুইটা ফেজে ছিল সেই দুইটা ফেজ এক না, দুইটা ভিন্ন ফেজে ছিল। এরকম দুইটা সিম্পল হারমোনিক মোশন যখন একটা পার্টিকেলের উপর সাইমালটেনিয়াসলি অ্যাক্ট করে তখন কি অবস্থা হয় এটা আমরা দেখব। সো আমি বলেছি যে হচ্ছে অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ সুপারপজিশন রেজাল্টেন্ট যে ডিসপ্লেসমেন্টটা হবে পার্টিকেলের ওই দুইটা সিম্পল হারমোনিক মোশন অ্যাক্ট করার ফলে, সেই রেজাল্টেন্টটাকে যদি আমরা ওয়াই দ্বারা ডিনোট করি তাহলে ওয়াই সমান ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে দুইটা সিম্পল হারমোনিক মোশন ছিল তাদের সামের, তাদের সাম, ঠিক আছে? এখন এখানে জাস্ট ভ্যালু বসানো হয়েছে, ওয়াই ওয়ান এর জায়গায় এই ইকুয়েশন ওয়ান থেকে আমরা ভ্যালুটা বসিয়েছি, ওয়াই টু এর জায়গায় বসিয়েছি, এবং এখানে আমরা জানি কস এ প্লাস বি এর সূত্র কি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, ওই সূত্রে ভাঙানো হয়েছে। ঠিক আছে, একইভাবে এই পাশেরটাকেও সূত্রে ভাঙানো হয়েছে। তারপরে কি করা হয়েছে, একটু রিঅ্যারেঞ্জ করা হয়েছে, অর্থাৎ ওমেগা টি কে কমন নিয়ে এই যে এ প্লাস a ইন্টু কস ফাই ওয়ান প্লাস বি ইন্টু কস ফাই টু, আর একটা হচ্ছে সাইন ওমেগা টিকে কমন নেওয়া হয়েছে, নিয়ে এ সাইন ফাই ওয়ান প্লাস বি সাইন ফাই টু,
ঠিক আছে, এরকম একটা ইকুয়েশনে দাঁড়িয়েছে। এখন দেখো যে ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা, যেটা অ্যামপ্লিটিউড যেটা এ আর বি, এটা তো তোমার সিম্পল হারমোনিক মোশন যে দুইটা তুমি ফেড করাচ্ছ সেই দুইটার ক্ষেত্রে ফিক্সড, তাই না? ওইটা তো এটার এ, এটার যা ভ্যালু হবে, বি এর যেটা ভ্যালু, মনে করে এটার ভ্যালু ছিল 5 সেন্টিমিটার, এটার ভ্যালু ছিল 2 সেন্টিমিটার ফর এক্সাম্পল, ঠিক আছে? তাহলে এটা তো ফিক্সড, এটা তো চেঞ্জ হচ্ছে না। আবার অ্যাঙ্গেল অফ ইপক অর্থাৎ আদি দশা যেটা, হ্যাঁ, যে দশা নিয়ে শুরু করেছিল, মনে করে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে শুরু করেছিল, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে শুরু করেছিল, সো এইগুলো তো কনস্ট্যান্ট, ঠিক আছে? এই জন্য তুমি লিখতে পারো কি a cos phi 1 প্লাস b cos phi 2, এটাকে সমান লেখা যায় হচ্ছে ক্যাপিটাল A cos phi, অর্থাৎ আমরা জেনারেল একটা লিখলাম, যেহেতু এই দুইটা কনস্ট্যান্ট, a কনস্ট্যান্ট, phi 1 কনস্ট্যান্ট, b কনস্ট্যান্ট, phi 2 কনস্ট্যান্ট, ঠিক আছে, সেটাকে আমরা এইভাবে লিখেছি। একইভাবে এই অংশটাকে আমরা লিখেছি a sin phi, ক্যাপিটাল এ। এই এ কিন্তু এই এর সমান না, এটা কি হবে, এদের কম্বিনেশন, তাই না? কম্বিনেশনটার যা বিস্তার হবে সেটাই। তো এখানে ইকুয়েশন 4 এবং 5 কে আমরা এইখান থেকে a cos phi আর a sin phi এটাকে ইকুয়েশন 3 এ বসাচ্ছি। 3 এ বসালে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে ইকুয়েশন 6। ইকুয়েশন 6 কে আমি দেখো রেড মার্ক করে দিয়েছি, এটাই হচ্ছে রেজাল্টেন্ট, যে পার্টিকেলটার উপর যে রেজাল্টেন্টটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওই দুইটা সিম্পল হারমোনিক মোশনের জন্য, সেই রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হচ্ছে ইকুয়েশন 6। এখন আমাদের এখানে কি কি আননোন আছে? আমাদের আননোন আছে হচ্ছে এ, ক্যাপিটাল এ যেটা, আর একটা আননোন কি, ফাই, ঠিক আছে, ফেজটা। এখন এটাকে আমরা কিভাবে পেতে পারি? ইকুয়েশন 4 এবং 5 এই দুইটাকে যদি তুমি স্কোয়ার করো, স্কোয়ার করে অ্যাড করো, মানে সাম করো, তাহলে তুমি কি পাবে? এই যে এ পেয়ে যাবে, ক্যাপিটাল এ পেয়ে যাবে। আমি একবারে লিখেছি, তুমি দেখো এখানে যদি স্কোয়ার করো, সো এই ডান পাশে ইকুয়েশন 4 এর ডান পাশে কি হচ্ছে, a স্কয়ার cos স্কয়ার phi, আর ইকুয়েশন 5 এর ডান পাশে হচ্ছে a স্কয়ার sin স্কয়ার phi। তাহলে a স্কয়ার কে কমন নিলে হচ্ছে কি sin স্কয়ার phi প্লাস cos স্কয়ার phi, যেটা সমান হচ্ছে 1। তাহলে আমরা এই ডান পাশে পাচ্ছি কি, হচ্ছে a স্কয়ার, আর এদিকে যদি তুমি স্কয়ার করো অর্থাৎ a প্লাস b এর সূত্রে ভাঙাও, ভাঙানোর পরে সিম্পলিফাই করলে তুমি এই ইকুয়েশন 7টা পেয়ে যাবে। এরপরে কি ফেজ, ফেজটা কিভাবে পাবো আমরা? 5 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? এ এ ক্যান্সেল আউট হয়ে যাবে, sin এ cos phi আর sin phi ধরে নিলাম, মানে এটা আমরা cos আর sin যে ধরে নিচ্ছি, এটা কি মানে প্রমাণের স্বার্থে, নাকি আমরা এটা বুঝবো কিভাবে যে এটাই ধরতে হবে? কোনটা? ম্যাম 4 আর 5th ইকুয়েশন। ও, এটা এটা তোমার তো তুমি চেঞ্জ করতে পারো না। এখানে কি দেখো যে ডিপেন্ডেন্সিটা কিসের উপরে? তোমার সাইনোসয়েডাল ফাংশনের উপরে। এটা কি তুমি অন্য কিছু করতে পারবে? অন্য কিছু করতে পারবে না। তোমার কনস্ট্যান্ট যে দুইটা ভ্যালু, অর্থাৎ এ আর বি, এদিকে ফাই আর ফাই 1 আর ফাই 2, এই দুইটাকে তুমি অন্য মান লিখেছো, মানে এটা তো অন্য মানই হবে, তাই না? তোমার রেজাল্টেন্ট যেটা হবে সেটা তো এ যেটা বা বি যেটা, এর এর ভ্যালুটা থাকবে না, তাই না? ওটা রেজাল্টেন্ট যেটা হবে সেটাও একটা কনস্ট্যান্ট হবে, ঠিক আছে? কিন্তু কস বা সাইন এটার তো কোনো চেঞ্জ করতে পারো না তুমি। অর্থাৎ তোমার বিস্তার যেটা হচ্ছে, সেই বিস্তারটা তোমার কিসের উপর? এই সাইনোসয়েডাল ফাংশনের উপর ডিপেন্ড করছে, সেটা ঠিকই আছে। মানে আমি যেহেতু এটা কনস্ট্যান্ট, সেখানে শুধু এই মানগুলোকেই শুধু চেঞ্জ করা সম্ভব। মানে চেঞ্জ করা সম্ভব বলতে রেজাল্টেন্টটা অবশ্যই কি হবে, এটার চেয়ে হয় বেশি হবে অথবা কম হবে, তাই না? কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু তো হবে। এই জন্য সেটাকে জাস্ট এই ফরম্যাটে লিখেছো, বাকি সবকিছু সেম রাখতে হবে। লিনিয়ার যোগ করি, মানে ওই বীজগাণিতিক যোগ যেটাকে বলে, তো সেটা করলে মানে দুটো সাইন ফাংশনকে যোগ করলে সাইনই পাবো, আবার cos কে যোগ করলে cosই পাবো, এরকম তাই না? তুমি জিনিসটা বুঝেছো কিনা, যে এই দুইটা কনস্ট্যান্ট, তাই না? সো মনে করো এটা 2, এটা হচ্ছে 5, হ্যাঁ, এ হচ্ছে 2, বি হচ্ছে 5, এটা যোগ করলে কি হবে? 7 হবে, তাই না? 7 কি একটা কনস্ট্যান্ট মান না? হ্যাঁ। তো এইটাকে জাস্ট এ লেখা হয়েছে, ইন জেনারেল এটাকে এ লেখা হয়েছে। এ সমান 7 হতে পারে যদি তোমার এ সমান 2 আর বি সমান 5 হয়। যদি এ সমান 6 হয়, বি সমান 4 হয়, তাহলে এ সমান কি হবে? 10 হবে। ম্যাম ওটা বুঝেছি, মানে আমি জানতে চাচ্ছিলাম যে ম্যাম এখানে যেমন cos phi 1 আর cos phi 2 আমরা যোগ করলাম, তো এখানে আবার cos এরই একটা ফাংশন পাচ্ছি যে a cos phi। তো আমি এটা হ্যাঁ হ্যাঁ, বলছি যে অবশ্যই, মানে এটা তুমি চেঞ্জ করতে পারো না, কারণ এটাও তো ভ্যারি করছে, কজের এই ফেজের উপর ভ্যারি করছে, তাই না? সো কজ টার্মটা অবশ্যই থাকবে, কিন্তু এই ফেজটা চেঞ্জ হচ্ছে, এই আর কি, আর কিছু না। আচ্ছা আচ্ছা, ওকে ম্যাম, থ্যাংক ইউ। তাহলে এবার tan দেখো, tan এর ক্ষেত্রে কি হচ্ছে, 5
ডিভাইডেড বাই 4 যদি করো তাহলে তুমি এরকম একটা ইকুয়েশন পাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে ফাই কিভাবে বের করবে? ফাই সমান হবে tan ইনভার্স এই অংশটুকু। এখন স্পেশাল কেস যদি আমরা কনসিডার করি, স্পেশাল কেস যদি কনসিডার করি, মনে করো যে ফাই 1 এবং ফাই 2 যেটা আমরা আলাদা ধরেছিলাম প্রথমে এই যে ইকুয়েশন 1 এবং 2 তে, এরা যদি সেম ফেজে থাকে কিংবা একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকে, যে ফেজ ডিফারেন্সটা হচ্ছে 0 টুয়াইস বাই 4 পাই এর গুণিতক, ঠিক আছে, অর্থাৎ টুয়াইস n পাই এর গুণিতক যদি হয়, তখন কি হবে? তখন হবে হচ্ছে ইকুয়েশনটাতে দেখো, এই যে এই ইকুয়েশনটাতে আমরা কি কি বের করব? আমরা আসলে a আর ফাই বের করতে ইন্টারেস্টেড, তাই না? সো এর এই ইকুয়েশনে এই ফেজ ডিফারেন্স যেটা ফাই 1 মাইনাস ফাই 2, এটা যদি 0 হয় কিংবা টুয়াইস n পাই এর মাল্টিপল হয়, তখন কি হবে? cos 0 সমান কত? 1, তাই না? তাহলে এখানে কি থাকবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab, তার মানে a প্লাস b হোল স্কয়ার, এর উপরে আছে স্কয়ার রুট, কেটে যাবে, কেটে গিয়ে তুমি রেজাল্টেন্ট যে অ্যামপ্লিটিউডটা পাবে সেটা হবে হচ্ছে a এবং b এর যোগফল। বলো। यस স্যার, यस ম্যাম, বুঝছি। ঠিক আছে, তার মানে এখানে কি হচ্ছে দেখো, যে তোমার এই কেসের ক্ষেত্রে যখন তোমার ফেজ ডিফারেন্সটা এইরকম টুয়াইস n পাই এর গুণিতক হচ্ছে, তখন কি হচ্ছে? তুমি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাচ্ছ। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স মানে ইন্ডিভিজুয়াল যে দুইটা ইয়ে ছিল তোমার সিম্পল হারমোনিক মোশন ছিল, এদের যোগফল হয়ে সেটা কি হবে? অ্যামপ্লিটিউডটা বেড়ে যাবে, তাই না? সো এ ক্যাপিটাল এ যেটা হবে এই কন্ডিশনের জন্য সেটা হবে হচ্ছে a প্লাস বি। তো আমি যেটা বলছিলাম, এ মনে করো 2 সেন্টিমিটার, বি মনে করো 1 সেন্টিমিটার, তাহলে ক্যাপিটাল এ অর্থাৎ রেজাল্টেন্ট যেটা, সেটার বিস্তারটা কত হবে? তখন হয়ে যাবে 3 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে যদি এরকম ফেজে থাকে, হ্যাঁ, সেম ফেজে কিংবা এই কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স যেটা, সেটা টুয়াইস n পাই এর মাল্টিপল হয়, যেখানে n সমান 0 1 2 এটসেট্রা। অপোজিট ফেজে যদি থাকে, ঠিক আছে, অর্থাৎ দুইটা সিম্পল হারমোনিক মোশন, সেটার ফেজ যদি 180, হ্যাঁ, মানে পাই ফেজ ডিফারেন্স থাকে, বা 3 পাই বা n 5 পাই, অর্থাৎ টুয়াইস n প্লাস 1 পাই এর মাল্টিপল যদি হয়, সেক্ষেত্রে কি হবে? আমরা জানি এই যে আগের ইকুয়েশনটা, এই যে ইকুয়েশন 7, আমরা জানি হচ্ছে cos 180 ডিগ্রি সমান -1, তাই না? তাহলে এটা হয়ে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। সো তখন কি হয়ে যাবে? a মাইনাস b হোল স্কয়ার, এর উপরে আছে স্কয়ার রুট। সো রেজাল্টেন্ট যেটা হবে সেটা হচ্ছে ক্যাপিটাল A সমান হবে হচ্ছে a মাইনাস b, অর্থাৎ এখানে তুমি রেজাল্টেন্টটার ইন্টেন্সিটি যদি চিন্তা করো, ইন্টেন্সিটি কি? অ্যামপ্লিটিউডের স্কয়ার, তাই না? সো ইন্টেন্সিটি দেখবে কমে যাচ্ছে। এই ক্ষেত্রে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে তুমি যে আমরা খালি চোখে কিন্তু অ্যামপ্লিটিউড দেখি না, আমরা কি দেখি? ইন্টেন্সিটি, যেটা হচ্ছে অ্যামপ্লিটিউডের স্কয়ার, হ্যাঁ, সাথে কিছু কনস্ট্যান্ট মান আছে। সো আমরা দেখবো এটার ক্ষেত্রে, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে আমরা দেখবো যে হচ্ছে লাইট যদি কনসিডার করি, সেক্ষেত্রে দেখবো যে হচ্ছে আলোর তীব্রতা বেড়ে যাচ্ছে। এখানে যদি লাইট কনসিডার করি তাহলে দেখবো তীব্রতা কমে যাচ্ছে। বা অন্যভাবে যদি বলি যে দুইটা সিম্পল হারমোনিক মোশনের যে রেজাল্টেন্টটা হবে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হলে, অর্থাৎ তারা যদি আউট অফ ফেজে শুরু করে প্রথমে, তাহলে তাদের মধ্যে কি হবে? রেজাল্টেন্ট যেটা হবে সেটা এটার ডিফারেন্সটা হবে। একটা উদাহরণ এখানে দিয়েছি, হ্যাঁ, দুইটা সিম্পল হারমোনিক মোশন, সেটা কি করছে? এটা ইকুয়েশন দেখে তোমরা বুঝতে পারছো না এটা একই স্ট্রেট লাইন বরাবর কাজ করছে নাকি পারপেন্ডিকুলারলি কাজ করছে। পারপেন্ডিকুলার হলে একটা x হতো, একটা y হতো। এখানে দেখো একটা y1 একটা y2, তার মানে তোমরা বুঝতে পারবে এটা দেখেই যে এটা একই লাইন বরাবর। আইদার এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন বরাবর দুইটা সিম্পল হারমোনিক মোশন, এবং তাদের হচ্ছে মধ্যে ফেজ ডিফারেন্সটা দেখো। প্রথমটা যদি খেয়াল করো, y1 সমান হচ্ছে টুয়াইস সাইন ওমেগা টি, তাই না? তাহলে এখানে প্লাস ফাই সমান এখানে কি আছে? 0, অর্থাৎ এটা ইনিশিয়ালি কি আছে? শুরু হয়েছিল 0 ফেজ নিয়ে। আর y2 যেটা, এটা দেখো ইনিশিয়ালি শুরু হয়েছিল হচ্ছে π/3 ফেজ ডিফারেন্স নিয়ে। সো y1 থেকে y2 এর তোমার ফেজের ডিফারেন্সটা হচ্ছে π/3। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি সেম, দেখো দুইটাতেই ওমেগা আছে। আর কি আছে? প্রথমটার ক্ষেত্রে অ্যামপ্লিটিউড হচ্ছে 2, আর দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে কিছু নেই, মানে হচ্ছে 1। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা এটা দেখে বুঝতে পারছি প্রথমে ইকুয়েশন দুইটা দেখে। এখন তোমাকে বলেছে যে রেজাল্টেন্ট যে ভাইব্রেশনটা হবে, অর্থাৎ যে পার্টিকেলটার উপরে এই দুইটা সিম্পল হারমোনিক মোশন সাইমালটেনিয়াসলি অ্যাক্ট করছে,
তখন অ্যাক্ট করার ফলে ওই রেজাল্টেন্ট বিস্তারটা কি হবে সেটা আমাদের বের করতে হবে। সো এখন এই মাত্র যেটা করলাম সেই ফর্মুলাই এখানে ইউজ করতে হবে। সো y1 আমার এটা আছে, এখানে আলফা 1 লিখেছি ইচ্ছা করে, তোমার আগের এই ফরম্যাটটা আচ্ছা আমরা ওখানে ফেজ ফাই 1 দিয়েছিলাম তাই না? এই প্রবলেমটা খুব সম্ভবত আমি অন্য বই থেকে নিয়েছি। নোটেশন চেঞ্জ এখানে কিছুই না। হ্যাঁ, এই যে a1 এর জায়গায় আমরা প্রথমে করেছি a2 এর জায়গায় b, ঠিক আছে? সো ডিফারেন্ট অ্যামপ্লিটিউড, আর একটা কি ডিফারেন্ট ফেজ, এখানে ফেজটাকে আলফা 1 আলফা 2 বলা হয়েছে, আমরা থিওরিতে যেটা করেছিলাম সেটা ফাই 1 ফাই 2, ঠিক আছে? সো এটুকু শুধু নোটেশনের চেঞ্জ। সো এখানে তোমরা ফাই 1 ফাই 2 থাকতে পারে। হ্যাঁ, যেটা থাকবে সেটা তো বুঝতেই পারবে যে এই ফরম্যাটে থাকলে এই দুইটা হচ্ছে ফেজ। সো এখানে আমরা যা বললাম যে a1 সমান 2, a2 সমান 1, আলফা 1 0, প্রথমটার ফেজ 0, এখানে কিছু নাই যেহেতু, আর আলফা 2 সমান হচ্ছে পাই বাই 3। তাহলে রেজাল্টেন্টটা আমরা কি পাই? y সমান a sin ওমেগা t প্লাস ফাই। এখন রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড, তাহলে আমরা ওই যে ইকুয়েশন যেটা আমরা করলাম এইমাত্র ওই ইকুয়েশনে বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব, কারণ আমরা a1 a2 দুইটাই জানি, একটা 2 আর একটা হচ্ছে 1, ঠিক আছে? আর হচ্ছে cos আলফা 1 মাইনাস আলফা 2, অর্থাৎ দুইটার মধ্যে ফেজ ডিফারেন্সটা হচ্ছে পাই বাই 3। সো এই ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা a পেয়ে গেলাম, ঠিক আছে? আবার ফেজটা কিভাবে পাবো? tan phi এর যে ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশনে তুমি হচ্ছে জাস্ট মানটা বসিয়ে দিলেই তুমি হচ্ছে এটা প্রথমে ডিগ্রিতে পাবা, ডিগ্রিতে পেলে তারপরে এটাকে রেডিয়ানে কনভার্ট করা হয়েছে। সো ফাইনালি কি হবে? তোমার যে রেজাল্টেন্টটা y সমান ক্যাপিটাল A sin ওমেগা t প্লাস ফাই, সেখানে ফাইটাও পেয়ে গেলে a পেয়ে গেলে, তাহলে তোমার কি হবে? ফাইনাল যে ইকুয়েশনটা হবে সেখানে a এর ভ্যালুটা বসিয়ে দিবে, দেখো এখানে বসিয়েছি আমি, এবং এখানে ফেজ যেটা ফেজের ভ্যালুটা বসিয়ে দিবে। তাহলে এটাই হচ্ছে তোমার সেই রেজাল্টেন্ট যে ভাইব্রেশন সেটা ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এখানে এতটুকু দেখিয়েছি আমি। এরপরে কি করতে পারে? এখান থেকে তোমার হচ্ছে বলতে পারে টাইম পিরিয়ড বের করো কিংবা ওমেগা বের করো, ঠিক আছে? যে প্রথমে রেজাল্টেন্ট ভাইব্রেশনটা বের করে এবার তার হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত, কিংবা শুধু ফ্রিকোয়েন্সি লিনিয়ার ফ্রিকোয়েন্সি কত, কিংবা টাইমটা কত, এগুলো বের করতে বলতে পারে। তখন তোমার অবশ্যই ওই প্যারামিটার একটা ক্লু দেওয়া থাকবে, যে কোনো একটা কিছু দেওয়া থাকবে। ধরো টি যদি দেওয়া থাকে তাহলে কি হয়েছে? আমরা জানি যে টি সমান টুয়াইস পাই বাই ওমেগা, ঠিক আছে? বা ধরো ওমেগা দেওয়া আছে, তোমাকে বললো লিনিয়ার ফ্রিকোয়েন্সি বের করতে, তাহলে আমরা জানি কি ওমেগা সমান টুয়াইস পাই ইন্টু লিনিয়ার ফ্রিকোয়েন্সি, তাই না? এটা অনেক সময় এন স্মল এন দ্বারাও ডিনোট করে, অনেক সময় এফ দ্বারাও ডিনোট করে, ঠিক আছে? সো এভাবে তুমি পেয়ে যেতে পারো বাকিগুলো। সো এইভাবে বিভিন্ন ধরনের প্রবলেম থাকবে। সো এখানে যদি আমি জাস্ট এখানেই যে দুইটা তোমার সিম্পল হারমোনিক মোশন নেওয়া হয়েছে, যেমন y1 সমান এই 2 জায়গায় যদি 4 করে দিই, হ্যাঁ, আর এখানে ধরো ওমেগা টি প্লাস একটা তোমার ফেজ দিয়ে দিলাম যে পাই বাই 2, তাহলেই কিন্তু এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? ইকুয়েশন চেঞ্জ হয়ে এখানে মানও চেঞ্জ হয়ে যাবে। সো এরকম চেঞ্জ করে তোমার থাকবে, তোমার সেই ক্ষেত্রে রেজাল্টেন্ট ভাইব্রেশনটা বের করতে বলবে, কিংবা ওই যে বললাম যে আরো কিছু কন্ডিশন এগুলো বের করতে বলতে পারে। আচ্ছা, এটা আমরা কি দেখলাম? আমরা সেম লাইন বরাবর যখন দুইটা সিম্পল হারমোনিক মোশন অ্যাক্ট করছে তখনকার অবস্থাটা দেখলাম। এখন আমরা দেখব যদি দুইটা সিম্পল হারমোনিক মোশন মিউচুয়ালি পারপেন্ডিকুলার। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাডাম, আগের ম্যাথে যদি কোশ্চেনে বলা থাকতো টি এর ভ্যালু কত, এখানে তো টি এর অনেকগুলো ভ্যালু পাওয়া যেতে পারে, এটা কি আমরা একটা ভ্যালু লিখবো নাকি তোমার ইন ভেরিয়েবলটা দিয়ে লিখবো? তোমার যেটা দেওয়া থাকবে তোমার সেটাকে ধরেই ইয়ে করতে হবে। হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে টাইম পিরিয়ড টি দেওয়া থাকবে, ঠিক আছে? সো তুমি হচ্ছে টাইম পিরিয়ড টি যদি দেওয়া থাকে তাহলে তুমি ওমেগা সমান কি পাবে? টুয়াইস পাই বাই টি সমান হচ্ছে ওমেগা, তাই না? সো ওখান থেকে তুমি ওমেগা বের করে ফেলতে পারবে, টাইম পিরিয়ডটা দেওয়া থাকবে সেক্ষেত্রে। স্মল টিটা কি? স্মল টিটা হচ্ছে যে কোনো সময়, অর্থাৎ যে সময় অ্যাক্ট করছে সেই সময়ের টি, তাই না? ম্যাম একটু আগে স্লাইডে যাবেন। হ্যাঁ বলো। যদি ম্যাডাম ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, আমাকে বললো যে টি এর ভ্যালু কত, সেই ক্ষেত্রে তো টি এর অনেকগুলো ভ্যালু পাওয়া যেতে পারে। হ্যাঁ, মানে আমি বলছি তোমাকে প্রবলেমের ক্ষেত্রে যেটা দেওয়া থাকবে, হ্যাঁ, সেইটার তুমি হচ্ছে টি এর ভ্যালু কি, তোমাকে হয়তো টাইম পিরিয়ডটা বের করতে বলতে পারে। হ্যাঁ, ওই স্মল টি না, মানে যে কোনো ইনস্ট্যান্ট টাইমের কথা না, টাইম পিরিয়ড অর্থাৎ একটা কমপ্লিট সাইকেল হতে যে সময়টা লাগে সেটা হয়তো তোমাকে বের করতে পারবে, বা সেটা দেওয়া থাকলো তাহলে তুমি ওমেগা বের করতে পারবে। তুমি একটা নোন থাকবে যেটা থেকে
তুমি ইজিলি অন্যগুলো বের করতে পারবে, এটাতে টেনশনের কিছু নাই। হ্যাঁ, কিছু উদাহরণ যদি দেখো গিয়াসউদ্দিনের বইয়ে তাহলে বুঝতে পারবে। কি তোমার হয়েছে? কে কোন মেয়ে জানি বলছিলে আগে স্লাইডে? ইয়েস ম্যাম। কোন প্রশ্ন আছে? না ম্যাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে দুইটা সিম্পল হারমোনিক মোশন যেটা টাইম পিরিয়ড সেম। টাইম পিরিয়ড সেম মানে কি? টাইম পিরিয়ড যদি সেম হয় তাহলে তার ওমেগা সেম হবে। দেখো এখানে ওমেগা সেম আছে, কিন্তু ডিফারেন্ট অ্যামপ্লিটিউড। এখানে অ্যামপ্লিটিউড দেওয়া আছে এ আর বি। হ্যাঁ, দুইটা অ্যামপ্লিটিউড দেওয়া আছে এবং ফেজও ডিফারেন্ট যদি হয়, অর্থাৎ দেখো প্রথমটা ইকুয়েশনের ক্ষেত্রে ফেজ আছে ফাই, দ্বিতীয়টার ক্ষেত্রে কিছু নাই মানে আছে হচ্ছে 0। তার মানে এদের মধ্যবর্তী, এই দুইটার মধ্যবর্তী ফেজ ডিফারেন্সটা হচ্ছে ফাই। ঠিক আছে, এরকম একটা অবস্থা দেওয়া আছে যেখানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশনে আসছে। কিভাবে বুঝবো? দেখো প্রথমটার ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এক্স বরাবর, দ্বিতীয়টার ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ওয়াই বরাবর। এখন এই রকম যদি অবস্থা হয় সেই ক্ষেত্রে কি হবে সেটা আমরা এখন দেখি। এখন ইকুয়েশন 2 যেটা এবং 1 যেটা, এটাকে আর একটু সিম্পলিফাই করা হয়েছে। কিভাবে? ইকুয়েশন 2 কে আমরা দেখো কি লিখেছি, যে সাইড চেঞ্জ করেছি, এক্স বাই এ সমান সাইন ওমেগা টি প্লাস ফাই, তারপরে এটা সাইন এ প্লাস বি এর সূত্রে ভাঙিয়েছি। সো সাইন এ প্লাস বি সমান কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাই না? সো ওই ইকুয়েশনে ওই সূত্রে লেখা হয়েছে এখানে। এর পরের লাইনটা কি করা হয়েছে? এর পরের লাইনটা জাস্ট এখানে যে স্কোয়ার রুট যেটা, এই টার্মটা হচ্ছে এই কস ওমেগা টির পরিবর্তে লেখা হয়েছে। আমরা জানি কি কস স্কোয়ার ওমেগা টি প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি সমান 1, তাই না? তাহলে কস স্কোয়ার ওমেগা টি সমান হবে 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে কস ওমেগা টি সমান কি হবে? স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। এটা লেখা হয়েছে। সো এটা হচ্ছে ইকুয়েশন 3। আবার ইকুয়েশন 2 থেকে আমরা কি পাচ্ছি, যে y বাই বি সমান সাইন ওমেগা টি। এটা হচ্ছে ইকুয়েশন 4। এখন এই ইকুয়েশন 4 যেটা, অর্থাৎ সাইন ওমেগা টির ভ্যালুটা আমরা ইকুয়েশন 3 তে বসাবো। ইকুয়েশন 3 তে বসালে আমরা এরকম, এই যে ইকুয়েশন 5 মানে একটু জাস্ট সাইড চেঞ্জ করা হয়েছে এখানে, ভ্যালু বসানোর পরে সাইড চেঞ্জ করলে আমরা ইকুয়েশন 5 টা পাবো। এখন এই ইকুয়েশনটাকে, যে ইকুয়েশন 5 পেলাম, এটাকে আমরা স্কোয়ার করব বোথ সাইডে। স্কোয়ার করলে আমরা এরকম একটা টার্ম পাচ্ছি। সেখান থেকে জাস্ট তুমি একটু সিম্পলিফাই করা যায়, এটাকে তুমি প্রথমে সাইন স্কোয়ার 5 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার 5 এরকম করে তারপর সাইড চেঞ্জ করলে করে আলটিমেটলি এই ফরম্যাটে নিয়ে আসবো, যে আমাদের কমন নিব এমন ভাবে যে সাইন স্কোয়ার 5 প্লাস কস স্কোয়ার 5 সমান 1 লিখতে পারি এবং ইকুয়েশনটাকে একটু ছোট করতে পারি। ওইভাবে আমরা জাস্ট রিঅ্যারেঞ্জ করেছি এখানে। রিঅ্যারেঞ্জ করার পরে তুমি ফাইনাল যে ইকুয়েশনটা পাচ্ছ সেটা হচ্ছে ইকুয়েশন 6। এটাই হচ্ছে তোমার রেজাল্টেন্ট ভাইব্রেশন, যেটা অর্থাৎ দুইটা সিম্পল হারমোনিক মোশন যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর কোনো পার্টিকেলের উপর অ্যাক্ট করে, তখন তার জেনারেল ইকুয়েশনটা হবে এই ধরনের। এখন দেখো এই যে ডিসপ্লেসমেন্ট যে হচ্ছে এখানে পার্টিকেলের, হ্যাঁ, এটা এই ইয়ে দেখে যদি তুমি দেখো, এখানে দেখে কি মনে হচ্ছে? একটা কমপ্লেক্স একটা ফিগার হবে না? একটা কমপ্লেক্স ফিগার, তাই না? আমরা এটা জানি না যে এটা শেপটা কিরকম হবে। রেজাল্টেন্ট যেটা, রেজাল্টেন্ট ভাইব্রেশনটা, এটা কিসের উপর নির্ভর করবে? দেখো এখানে যে এ আর বি আছে, এরা যদি আলাদা হয় তখন ইকুয়েশন একরকম হবে। এ আর বি যদি সেম ভ্যালু হয় তাহলে একরকম হবে। এখানে যে ফাই আছে, বিশেষ করে এই ফাই এর বিভিন্ন ভ্যালুর উপরে কি করবে? এটা নির্ভর করবে যে এটা কি ধরনের হবে। সেই বিশেষ ধরনের কেসগুলো আমরা এখন দেখব। সো ইকুয়েশন 6টা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট যে ভাইব্রেশন ইকুয়েশন। এখানেই আমরা ফাই এর বিভিন্ন ভ্যালু যদি আমরা বসাই, দেখো কেস দেওয়া হয়েছে কেস 1 যেটা, যে ফাই সমান যদি 0 টুয়াইস বাই 4 পাই অর্থাৎ n পাই এর গুণিতক হয়, তখন কি হবে? সাইন যদি হয় তাহলে সাইন 0 সমান কত? সাইন 0 0। আর কস ফাই যদি হয় তাহলে কস 0 হচ্ছে 1। মানে আমরা দুইটাই কেন দেখছি? দেখো এখানে কস ফাই আছে আর সাইন স্কোয়ার ফাই আছে। তো এখানেই তো আমাদের ফেজের মানগুলো বসবে, তাই না? তাহলে এখানে এই টার্মটা কি হচ্ছে? 1 হয়ে যাবে। কস ফাই সমান কস 0 যেহেতু 1, আর এখানে কি হচ্ছে? এই টার্মটা 0 হয়ে যাবে। তাহলে ফাইনালি যে ইকুয়েশনটা থাকবে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে এই যে ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স ওয়াই বাই এ বি, তাই না? তার মানে কি এটা এ মাইনাস বি এর একটা সূত্র, হোল স্কোয়ার একটা সূত্র হচ্ছে। তাহলে এখানে তোমার যে ইকুয়েশনটা হবে ফাইনালি সেটা হচ্ছে y ইকুয়ালস বি বাই এ ইন্টু এক্স, অর্থাৎ এটা একটা মূল বিন্দুগামী
স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন হবে, ঠিক আছে? কখন হবে? যখন ফেজটা a টুয়াইস n পাইয়ের গুণিতক হবে, যেখানে n এর ভ্যালু হচ্ছে 0 1 2 এটসেট্রা, এরকম হয়। সো এই ক্ষেত্রে আমরা কি পাবো? যে একটা মানে যে রেজাল্টেন্ট যে পার্টিকেলের ভাইব্রেশন হবে অর্থাৎ অসিলেট করবে, সেটা কি বরাবর হবে? দেখো ডান পাশে ছবি আছে, অর্থাৎ এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে দেখানো হয়েছে, এখানে এই যে এইভাবে সে অসিলেট করতে থাকবে, রেজাল্টেন্ট যেটা হবে। ওই দুইটা যেটা একটা হচ্ছে ওয়াই ডিরেকশন বরাবর একটা আসছিল সিম্পল হারমোনিক মোশন, আর একটা এক্স ডিরেকশন বরাবর এসে একটা পার্টিকুলার পার্টিকেলের উপর যখন অ্যাক্ট করছিল, তখন ওই রেজাল্টেন্টটা এই বরাবর অসিলেট করতে থাকবে। এবং সেই ক্ষেত্রে জাস্ট দেখানো হয়েছে যে রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড যেটা হবে সেটার ইকুয়েশনটা কি হবে, এবং ফেজটা যেটা হবে সেটা কি হবে সেটা দেখানো হয়েছে। এখন এটা গেল হচ্ছে একটা কেস। সেকেন্ড কেস যদি দেখি যে ফাই যদি π/4 রেডিয়ান হয়, তখন কি অবস্থা হবে? আমরা জানি cos π/4 সমান sin π/4 সমান 1/√2। সো এটাকে যদি তুমি ওই ইকুয়েশন 6 এ বসাও, তাহলে দেখো এই নিচে ইকুয়েশন 8 যেটা, এইরকম একটা ইকুয়েশন পাবে। সো এটা একটা অবলিক ইলিপসের ইকুয়েশন, দেখো ডান পাশে ছবি দেখানো হয়েছে। সো এরকম একটা অবলিক ইলিপসের একটা ইকুয়েশন হবে যদি কেসটা হয় π=π/4, ঠিক আছে? এরপরের কেসটা হচ্ছে যদি π/2 হয়। π/2 হলে কি হচ্ছে? আমরা জানি যে cos π/2 হচ্ছে 0, sin π/2 হচ্ছে 1। তাহলে ওই ভ্যালু বসানোর পরে আমরা এরকম একটা ইলিপসের ইকুয়েশন পাবো। এটাও ইলিপসের ইকুয়েশন, কিন্তু দেখো এটা একটা সিমেট্রিক্যাল ইলিপস। এর আগেরটা যেটা দেখো যে ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিসের উপরে নাই, এটা অবলিক ভাবে আছে, তাই না? এটা আর এখানে দেখো যে এই ইলিপসটার সেমি মেজর অ্যাক্সিস যেটা এক্স অ্যাক্সিস বরাবর আছে, আর সেমি মাইনর অ্যাক্সিস যেটা সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, এবং একটা আর একটা সিমেট্রি। এখান থেকে মাঝখান থেকে কেটে ফেলো, তাহলে কি হবে? এই পাশের অংশ যেরকম দেখতে, এই পাশের অংশ সেরকম দেখতে। সো এটা একটা সিমেট্রিক ইলিপসের ইকুয়েশন হবে যখন φ=π/2 রেডিয়ান। এখন এখানে আর একটা স্পেশাল কেস আছে, যদি এই এ আর বি সমান হয়, তখন কি হবে? সেটা একটা সার্কেল হয়ে যাবে। সো π/2 ফেজ ডিফারেন্স, কিন্তু এ আর বি যদি সমান হয়, তখন সেটা ইলিপস থেকে কি হয়ে যাবে? সার্কেল হয়ে যাবে, ঠিক আছে? যে সার্কেলটা রেডিয়াসটা হবে হচ্ছে এ। এরপরের কেসটা যদি দেখি, সেটা হচ্ছে π=3π/4 রেডিয়ান। সো এটা হলে কি হচ্ছে? ম্যাডাম সাইন, আগের কেসটা একটা কোশ্চেন ছিল, বলো। যেটা সার্কেল যে হয়েছে তখন কি φ=90 ডিগ্রি ছিল? হ্যাঁ হ্যাঁ, φ=90 ডিগ্রি শুধু যদি থাকে এবং a সমান b না হয়, তখন সেটা সিমেট্রিক্যাল একটা ইলিপস হচ্ছে। আর যখন φ=π/2 থাকছে এবং আরেকটা কেস কি, a সমান b হচ্ছে, অর্থাৎ a যদি 2 সেন্টিমিটার হয়, b যদি 2 সেন্টিমিটার হয়, ঠিক আছে, অ্যাম্পলিটিউড, Yes, ma'am. তখন ওই বিশেষ অবস্থা, বিশেষেরও বিশেষ অবস্থা, ঠিক আছে, ওই সময় তোমার এটা হবে। তারপরে এর পরেরটা দেখো, সো sin 3π/4 মানে হচ্ছে 1/√2, cos 3π/4 হচ্ছে -1/√2। সো এই ভ্যালুটা যখন আবার তুমি ইকুয়েশন 6 এ বসাচ্ছ, তখন যে ইকুয়েশনটা আসছে, দেখো এই আগের এই অবস্থা যেটা ছিল যে π/4 এর ক্ষেত্রে সাইন এবং কস দুইটাই হচ্ছে ভ্যালু হচ্ছে 1/√2। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে ছিল হচ্ছে মাইনাস, দেখো x² / a² + y² / b² -√2xy/ab = হাফ। আর এর পরেরটা যেটা দেখছি, এটা একই জিনিস, শুধু এখানে একটা প্লাস আছে, এখানে প্লাস, মাইনাসের জায়গায় প্লাস আছে। অর্থাৎ এই যে অবলিক ইলিপস যেটা আগে যেটা এই বরাবর অসিলেট করছিল, এই যে এই বরাবর, সেটা 90 ডিগ্রি শিফট করে, এইটার ক্ষেত্রে দেখো 90 ডিগ্রি শিফট করে এখন এই বরাবর অসিলেট করবে, যেটা একটা কি হবে? একটা অবলিক ইলিপসে ট্রেস করবে রেজাল্ট মোশন। ম্যাডাম সো এটা অবলিক একটা এলিপস কন্ডিশন। মানে কি? অবলিক ইলিপস মানে তোমার আড়াআড়ি ভাবে আছে। অবলিক মানে কি? অবলিকলি থাকা মানে আড়াআড়ি, অর্থাৎ কোনো এক্সিস বরাবর সে নাই। দেখো এখানে এক্স এক্সিস বা ওয়াই এক্সিস বরাবর নাই, এদের সাথে আড়াআড়ি মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। হ্যাঁ, এটাকে অবলিক বলা হচ্ছে। আর এর আগে দেখো একটা দেখানো হলো, এই যে একটা ইলিপস উপরেরটা, এটা দেখো এটার এক্সিস গুলো, এটা হচ্ছে ওয়াই এক্সিস এবং এক্স এক্সিস বরাবর আছে। সেমি মেজর এক্সিস কোনটা? বড় এক্সিস যেটা, সেটা সেমি মেজর এক্সিস। সো এটা দেখো এখানে এক্স এক্সিস বরাবর আছে।
আর এখানে এই ইলিপসটার সেমি মাইনর অ্যাক্সিসটা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, কিন্তু অবলিক ইলিপসের ক্ষেত্রে কিন্তু তা না, এটা তোমার কি হচ্ছে একটা অ্যাঙ্গেলে আছে। সো এখানে তোমার সেমি মেজর অ্যাক্সিসটা কোন বরাবর আছে দেখো, আমি এই যে লেজার পয়েন্টার নিয়ে যাচ্ছি, এই কোণা থেকে যদি শুরু করি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এটা, তাই না? জি ম্যাম। সো এই ধরনের ইলিপসকে বলা হয় অবলিক ইলিপস। হ্যাঁ ম্যাডাম বলো। তাহলে কি আমরা বলবো যে এক্স ওয়াই টার্ম থাকলে সেটা একটা অবলিক এলিপস বলতে পারি? এক্স ওয়াই এক্স ওয়াই টার্ম যদি ইকুয়েশনে থাকে তাহলে সেটা এক্স একটা ওয়াই অবলিক টার্ম এলিপস? না, তুমি দেখো ইকুয়েশনটার প্যাটার্নটা দেখো, তোমার এক্স ওয়াই হলে হবে না, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই অ্যামপ্লিটিউডের স্কোয়ার, ওয়াই এর স্কোয়ার ডিভাইডেড বাই অ্যামপ্লিটিউডের স্কোয়ার প্লাস √2xy বাই ab। ঠিক আছে, এটা যদি এক্স ওয়াই শুধু থাকতো তাহলে তো তোমার স্ট্রেট লাইনের ইকুয়েশন হতো। না ম্যাম, আমি বলছি যে ওই প্রথমটাতে যেটাতে হচ্ছে বৃহদাক্ষর ক্ষুদ্রাক্ষর এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর ছিল, সেটাতে তো এই যে দেখেন এখানে তো 9 নম্বর ইকুয়েশনে কোনো এক্স ওয়াই টার্ম নেই, এই কথাটা বলছি। এক্স ওয়াই টার্ম, হ্যাঁ এটা নাই বললেই তো এটা শেপটা এরকম হয়েছে, ইলিপস ইলিপস বলছি এটাকে, সিমেট্রিক্যাল ইলিপস বলছি, বুঝতে পেরেছো? এটা সিমেট্রিক্যাল ইলিপস, এটা তো সার্কেল না। এই 9 নাম্বার যে ইকুয়েশনটা, এটা সার্কেল হতে গেলে কি হতে হবে, এ আর বি সমান হতে হবে, তাই না? না হলে তো সেটা সার্কেল হবে না। এ আর বি ভিন্ন বলেই তো তোমার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে তোমার এই যে এ আর বি এটার ভ্যালুটা ভিন্ন। আর সার্কেল হয়ে গেলে তখন দুই পাশে সমান হচ্ছে, এ সমান বি হচ্ছে। তো এটা ইলিপসের ইকুয়েশন তো তোমাদের জানা আছে, ইলিপস তোমরা ইন্টারমিডিয়েট করেছো না, ইলিপস কিরকম হয়? জি ম্যাম। সো ইলিপসের এটা ধরন একটা, হ্যাঁ অবলিক ইলিপস। সো তার মানে কি হচ্ছে দেখো 3π/4 যখন হচ্ছে ফেজ, তখন কি হচ্ছে জাস্ট একই জিনিস হচ্ছে, কিন্তু ওরিয়েন্টেশনটা ভিন্ন হচ্ছে, 90 ডিগ্রি শিফট করে গেছে। এর পরের কেসটা যদি দেখি, ফাই ইকুয়ালস পাই রেডিয়ান, এটার ক্ষেত্রে কি হচ্ছে, তখন আমরা জানি cos পাই সমান হচ্ছে -1, sin পাই সমান 0। এটা বসালে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশনই পাচ্ছি, কিন্তু এখানে একটা দেখো স্লোপটা যেটা নেগেটিভ স্লোপ দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে এই যে আগের যেটা ছিল সেটা যে বরাবর অসিলেট করছিল, এটাকে 90 ডিগ্রি শিফট করে আবার এটা তার এই ডিরেকশন বরাবর তখন অসিলেট করবে। সো এরকম বিভিন্ন কেস আছে। হ্যাঁ, তো কোশ্চেনে অনেক সময় সবগুলো নাও দেওয়া থাকতে পারে, এটা বলা হতে পারে যে স্পেশাল দুইটা কেস মনে করে বললো যে ফাই ইকুয়াল টু 3π/4 এর জন্য দেখাও কিরকম হয় রেজাল্টেন্টটা, বা হচ্ছে ফাই ইকুয়াল টু পাই এর জন্য কিরকম হয়, এরকম কোশ্চেন বুঝে অ্যান্সার করবে। আবার অনেক সময় যদি পুরাটাই বলে, মানে ফেজ আইডেন্টিফাই করে দেয় যতগুলো আমি দেখালাম, সেক্ষেত্রে মার্কস অনেক বেশি থাকবে। ঠিক আছে, সো কোশ্চেন দেখে কোশ্চেন বুঝে অ্যান্সার করতে হবে। এখন যদি এই যা বললাম এটাকে সামারাইজ করি, তাহলে দেখো মোটামুটি আমরা কি শেপ পেলাম, কি কি। এই যে ফাই ইকুয়াল টু 0 এর জন্য এরকম ছিল, ফাই ইকুয়াল টু π/4 এর জন্য একটা অবলিক ইলিপস ছিল, তারপরে π/2 এর জন্য যদি সমান না হয় সেক্ষেত্রে একটা সিমেট্রিক ইলিপস ছিল, তারপরে 3π/4 যখন হচ্ছে তখন জাস্ট অবলিক ইলিপসটা 90 ডিগ্রি শিফট করে গেছে। এরকম বিভিন্ন ফেজ হতে পারে। হ্যাঁ, এখন এই যে যখন কোনো পার্টিকেলের উপরে সিম্পল হারমোনিক মোশন, দুইটা সিম্পল হারমোনিক মোশন রাইট অ্যাঙ্গেলে পড়ছে, একটা আরেকটা রাইট অ্যাঙ্গেলে থাকছে এবং অ্যাক্ট করছে, তখন রেজাল্টেন্ট যে মোশন হচ্ছে সেটা কি হচ্ছে, বিভিন্ন ধরনের কার্ভ হচ্ছে, তাই না? সে ডিপেন্ডিং অন দা ফেজ, এবং অবশ্যই অ্যামপ্লিটিউডের উপরে নির্ভর করবে। সো ফেজের উপর নির্ভর করে সে বিভিন্ন রকম কার্ভ হচ্ছে। এই কার্ভগুলোকে ওনার নাম অনুসারে, আমি শেষ করি, একটু শেষ করতে দাও। লিসাজুস ফিগার, ওই লিসাজুসের নাম অনুসারে এই কার্ভগুলোকে বলা হয় হচ্ছে লিসাজুস ফিগার। মাঝখানে বলবে না, আমি কথাটা শেষ করি তারপরে কথা বলবে। সো এই ফিগারগুলোকে কি বলা হয়, লিসাজুস ফিগার, ওনার নাম অনুসারে, সায়েন্টিস্টের নাম অনুসারে এটার নাম, এই কার্ভগুলোকে বলা হচ্ছে লিসাজুস ফিগার। হ্যাঁ, এখন বলো। ম্যাম এখানে কার্ভ বলছে, বাট এখানে স্ট্রেট লাইন কেন আসছে তিনটা ফিগারে? সংজ্ঞার সাথে তো লাইক এটা একটা বিশেষ অবস্থা, ওই কন্ডিশনের ক্ষেত্রে এটা স্ট্রেট লাইন এসেছে। স্ট্রেট লাইন এসেছে মানে তুমি, আমি বুঝি নাই তোমার কথা। বিভিন্ন ফেজের জন্য বিভিন্ন ধরনের এসেছে। হ্যাঁ, স্ট্রেট লাইন তো কার্ভ হিসেবে পড়ে না, লাইক এটা কি বিশেষ অবস্থার জন্য বলা হয়েছে? শোনো, এটা ইন জেনারেল বলা হয়েছে, ঠিক আছে? ইট কুড বি কার্ভ, ইট কুড বি স্ট্রেট লাইন, এটা আরো হবে। আমি পরের ইয়েটা যদি দেখো তখন দেখবে যে আরো বিভিন্ন শেপের হবে।
ঠিক আছে? সো এটাকে ইন জেনারেল কার্ভ বলেছে, যে কোনো কার্ভ ট্রেস করবে, সেটা স্ট্রেট লাইন হতে পারে, সেটা ইলিপস হতে পারে, সেটা সার্কেল হতে পারে, সেটা অবলিক ইলিপস হতে পারে, সেটা ডাম্বেল শেপ হতে পারে। এই যে আমরা নেক্সট দেখবো, আমরা দেখো এই নেক্সটের যেটা দেখছি, এই যে এখানে দেখো দুইটা সিম্পল হারমোনিক মোশন অ্যাক্ট করেছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর, কিন্তু এর আগে আমরা দেখেছিলাম যে ওমেগা সেম, কিন্তু এই ক্ষেত্রে দেখো ওমেগা প্রথমটার ক্ষেত্রে হচ্ছে 2 ওমেগা, দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে শুধু ওমেগা, অর্থাৎ টাইম পিরিয়ডের রেশিওটা হচ্ছে 1:2। কি কন্ডিশন বলে দিয়েছে? যে দুইটা সিম্পল হারমোনিক মোশন মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর একটা পার্টিকেলের উপর অ্যাক্ট করছিল, এইটুকু আগের মতোই, কিন্তু কি বলেছে? হ্যাভিং টাইম পিরিয়ড ইন দ্য রেশিও 1:2, অর্থাৎ টাইম পিরিয়ড হচ্ছে 1:2 এর রেশিওতে থাকলে আমাদের ওমেগা কি হবে? কি রেশিওতে হবে? টাইম পিরিয়ডের সাথে ওমেগা সম্পর্ক কি? ইনভার্স। তাহলে ওমেগা হচ্ছে কি হবে? 2:1, তাই না? সো সেটাই হয়েছে, দেখো এই ইকুয়েশন। এখন এটাকে যদি আবার সলভ করো এই একই ভাবে আগেরটা যেরকম করেছো সেরকম করে যদি সলভ করো, হ্যাঁ বলো। এখানে y = b sin ওমেগা t, এখানে ওই ইনিশিয়াল ফেজ দেয় নাই কেন? যদি ইনিশিয়াল ফেজ দিত তখন তো একটু কমপ্লেক্স হয়ে যেত মনে হয়। হ্যাঁ, কমপ্লেক্স হলে তোমার ইকুয়েশনটা আরো জটিল হয়ে যাবে। আমি আসতেছি, তোমরা একটু মানে ধৈর্য ধরে আগে লেকচারটা শেষ পর্যন্ত শুনবে, তারপরে কথা বলো, ঠিক আছে? আদারওয়াইজ আমি তো প্রসিড করতে পারছি না। সো তোমাদের কোশ্চেন গুলো লিখে রাখো, আমি শেষ করি, তারপরে কথা বলো। সো এখানে যেটা হচ্ছে ইকুয়েশন 1 কে দেখো সাইড চেঞ্জ করে এভাবে লেখা হয়েছে, তারপরে একই ভাবে এখানে যেটা করা হয়েছে দেখো স্কয়ার রুট অফ 1 মাইনাস টুয়াইস সাইন স্কয়ার ওমেগা টি। এটা কিভাবে আসলো? এই যে cos টুয়াইস x সমান কি? 1 মাইনাস টুয়াইস cos x, তাই না? ওই ইকুয়েশন, ওই ত্রিকোণমিতির ওই সূত্র এখানে ভাঙানো হয়েছে। একইভাবে এর আগে যেরকম করলে সেই ইকুয়েশন 2 কে আবার লিখেছি হচ্ছে y/b সমান sin ওমেগা টি। এখান থেকে আমরা cos ওমেগা টি সমান লিখতে পারি স্কয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা টি, এবং এখানে মান বসানো হয়েছে। সো ফাইনালি ইকুয়েশন 3 যেটা, এখানে এই cos ওমেগা টি এবং sin ওমেগা টির মান যদি বসিয়ে সাইড চেঞ্জ করে একটু সিম্পলিফাই করলে তখন তুমি এই যে ইকুয়েশন 5 যেটা, সেই ইকুয়েশন 5টা পাবে, ঠিক আছে? এইগুলো তোমরা নিজেরাই পারবে। সাইড চেঞ্জ করেছি, করে sin স্কয়ার 5 প্লাস cos স্কয়ার 5 এগুলোকে কমন নিয়েছি, প্রত্যেকটা স্টেপ করে দেওয়া আছে, জাস্ট দেখবে যে রেজাল্টেন্টটা ফাইনালি আসবে হচ্ছে ইকুয়েশন 5 যেটা, সেটা। এটা হচ্ছে তোমার দেখো, এটা দেখে কি বোঝার উপায় আছে? এটার প্যাটার্নটা কিরকম হবে সেটা আগের চেয়ে কিন্তু আরো কমপ্লেক্স, ঠিক আছে? সো এটা আসলে তোমার হচ্ছে ইন জেনারেল যদি বলি তাহলে দুইটা লুপ ট্রেস করবে, অর্থাৎ তোমার যদি ফ্রিকোয়েন্সি ডাবল হয় সেক্ষেত্রে দুইটা লুপ ট্রেস করবে। তোমাদের যদি রিয়েল টাইমে এক্সপেরিমেন্ট থাকতো ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমে, তাহলে আমাদের এখানে অসিলোস্কোপ আছে। হ্যাঁ, অসিলোস্কোপে এরকম পারপেন্ডিকুলারলি দুইটা সিম্পল হারমোনিক মোশনকে ফেড করালে এবং তার যদি ফ্রিকোয়েন্সি ভ্যারি করা হয়, অর্থাৎ ওমেগার জায়গায় টুয়াইস ওমেগা, থ্রাইস ওমেগা এরকম হলে কিরকম হবে সেই ট্রেসগুলো তোমরা দেখতে পারতে। সো এটা দেখলেই বুঝবে যে এই জিনিসটাই কত জটিল হয়েছে। সো এর পরেরগুলো আরো জটিল হবে, যেটা তুমি একটু আগে যে ছেলেটা প্রশ্ন করলে যে ফাইটা যদি এখানে তোমার থাকতো সেখানে কি হতো, সেখানে এই ক্যালকুলেশন গুলো আরো জটিল হয়ে যেত, যেটা তুমি এখানে করাটা ডিফিকাল্ট হয়ে যেত। সো আমরা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে ওটা করতে পারি। সো এর চেয়ে বেশি তোমাদেরকে দেওয়া হবে না, ঠিক আছে? সো এখানে দেখো যে স্পেশাল কেসগুলো যদি দেখি, যে ফাই সমান যদি 0 হয়, এখানে কিন্তু কস টার্ম নাই, শুধু সাইন আছে। সো সাইন ফাই যদি 0 বা পাই বা টুয়াইস পাই হয়, তখন কি হবে? সাইন ফাই সমান 0, তখন ইকুয়েশনটা দাঁড়াবে, ইকুয়েশন 5টা দাঁড়াবে হচ্ছে ইকুয়েশন 6। এবং ইকুয়েশন 6 দেখো, ইকুয়েশন 6 দেখেও তোমার বোঝার উপায় নেই আসলে এটা কেমন হবে। হ্যাঁ, সো এটা আসলে এই ধরনের হবে। দেখো ফাই ইজ ইকুয়াল টু 0 এর জন্য এটা কি অনেকটা ইংরেজি 8 এর মতো শেপ, তাই না? জিনিসটা সিমেট্রিক। দেখো এখান থেকে যদি তুমি কাট করো, এক্স অ্যাক্সিস বরাবর কাট করো, তাহলে এই পাশের অংশটা আর এই পাশের অংশটা দেখতে সেম। এটা কখন হচ্ছে? ফাই ইজ ইকুয়াল টু যখন 0 হচ্ছে। সো তোমার এটা কোন কন্ডিশনে আসবে? ইকুয়েশন 5টাই তো তোমার রেজাল্টেন্ট। হ্যাঁ, এটাই তো তোমার রেজাল্টেন্ট গুলোকে আমি রেড মার্ক করে দিয়েছি, রেড কালার দিয়ে দিয়েছি। সো এখানে ইকুয়েশন 5 এ যে সাইন ফাই যদি 0 হয় তাহলে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, এখানে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে,
0 হয়ে যাওয়ার পরে তোমার এখানে এরকম আসছে, ইকুয়েশন 6টা আসছে। সো ইকুয়েশন 6টা দেখতে কেমন সেটা তুমি এখানে দেখছো। এই যে phi is equal to 0 এর জন্য এই যে ইকুয়েশন 6 যেটা পেলে phi is equal to 0 কন্ডিশনের জন্য, সেটার জন্য শেপটা হবে এরকম এরকম শেপের, হ্যাঁ, দুইটা লুপ ট্রেস করবে। আচ্ছা, আরেকটা দেখো, আরেকটা দেখানো হয়েছে phi is equal to pi/2 যদি হয়, sin pi/2 সমান 1, তাই না? তখন দেখো ওই যে ওই ইকুয়েশন 5 যখন phi is equal to pi/2 বসাচ্ছ, তখন এই যে কয়েকটা স্টেপ করলে ফাইনালি যে ইকুয়েশনটা পাবে সেটা একটা প্যারাবোলা হবে। সেটা হচ্ছে এই যে দেখো ডান পাশে ছবি দেখানো হয়েছে, phi সমান যদি pi/2 হয় তখন এটা একটা প্যারাবোলা শেপ হবে। হ্যাঁ, অন্যান্য ফেজের ক্ষেত্রে যেমন phi is equal to যদি pi/4 হয় সেক্ষেত্রে আরো কমপ্লেক্স হয়ে যাচ্ছে। দেখো এখানে একটা সিমেট্রিক এইচ এর মতো ছিল না, দুইটা লুপ ছিল, এখানে কিন্তু অ্যাসিমেট্রিক হয়ে গেছে। হ্যাঁ, আবার যদি এখানে 3π/4 দেখো, তখন এই যে অ্যাসিমেট্রিক লুপ সেটার কি হচ্ছে, এটা আবার 180 ডিগ্রি শিফট করে গেছে, অর্থাৎ এই যে জয়েনিংটা এটা দেখো এখানে ডান দিক বরাবর ছিল সেটা বাম দিকে শিফট করে গেছে। phi is equal to যখন পাই তখন হচ্ছে তোমার দেখো এটা একই আবার হচ্ছে সিমেট্রিকই চলে আসছে। সো এরকম বিভিন্ন ফেজের উপর নির্ভর করে তোমার বিভিন্ন রকম হচ্ছে। সো এই যে ফিগারগুলো, এই ফিগারগুলোকে বলা হয় হচ্ছে লিসাজুস ফিগার। সো এটা কোন কন্ডিশনে গেল, যখন ওমেগা, একটা হচ্ছে ওমেগা আর একটা কত 2 ওমেগা। সো এই জায়গায় যদি 3 ওমেগা হয়ে যায় তখন তোমার 3টা লুপ পাবে। সো ওই জিনিসগুলো তুমি যদি আমাদের এক্সপেরিমেন্টটা করতে মানে সুযোগ থাকতো তাহলে দেখতে যে ওখানে 3টা এরকম লুপ ট্রেস করছে। হ্যাঁ, যদি phi is equal to 0 একটা ফেজই কনসিডার করো তখন 3টা লুপ ট্রেস করছে এবং সেটা সিমেট্রিক লুপ হবে। তারপরে অন্যান্য কন্ডিশনের জন্য এরকম ফিগারগুলো আরো ডিফর্মড হয়ে অন্য শেপের হবে। তোমাদের চিন্তার কোনো কারণ নাই, তোমরা আর গুলো করতে হবে না। যেমন এখানে আমি দেখো দুইটা কন্ডিশন দেখিয়েছি, phi is equal to 0 আর phi is equal to pi/2, ঠিক আছে? এছাড়া বাকিগুলো আরো কমপ্লেক্স হবে। হ্যাঁ, সো আমি হয়তো যদি কোশ্চেন থাকে সেক্ষেত্রে হয়তো আমি ছবিগুলো, যে আমি যেটা দিয়েছি যে অন্য ফেজের জন্য ছবিগুলো কিরকম হয় সেটা হয়তো তোমাদের আঁকতে বলতে পারি, কিন্তু ওটা ডিরাইভ করতে বলবো না। কারণ জিনিসগুলো আরো কমপ্লেক্স হয়ে যাবে। এই জন্য এটা আমি ডিরাইভের ইয়েটা তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা জাস্ট আমি যেটুকু করিয়েছি এইগুলোকে একটু ভালো করে দেখলেই হবে। এবং প্রবলেমের ক্ষেত্রে কি হয়, ধরো এই যে এ আর বি এর ভ্যালু, এটা যদি আমি একটু চেঞ্জ করে দিই তাহলেই কিন্তু জিনিসটা কি হচ্ছে, ধরো এর জায়গায় a1 দিলাম, বির জায়গায় আমি a2 দিলাম, তাহলে কিন্তু ইকুয়েশন সেমই হবে অথচ নোটেশন গুলো চেঞ্জ হয়ে যাবে। তোমরা আবার মুখস্থ এ আর বি দিয়ে করে ফেলো না, কোশ্চেনটা জাস্ট দেখবে, কোশ্চেনটা দেখবে যে ভ্যালুগুলো কিরকম আছে, ওই অনুযায়ী আমি যা করাচ্ছি আমার লেকচার ফলো করলেই হবে, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে তোমার যখন কম্বিনেশন থাকছে তখন বিভিন্ন রকম টাইম পিরিয়ড বা তার ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে আরো জটিল জটিল শেপ আসবে। এই কার্ভগুলোকে বলা হয় হচ্ছে লিসাজুস ফিগার, ঠিক আছে? এখন বলো কার কোথায় বুঝতে অসুবিধা হয়েছে? ম্যাম, লিসাজুস ফিগারের যে ডিরেকশন দেওয়া ছিল, ডিরেকশনটা কি মানে পার্মানেন্ট, ওগুলা কি দিতেই হবে? এটা দিয়ে রেখো, আমি তো দিয়েছি, মানে তোমাদের তো এখানে খুব বেশি অসুবিধা হওয়ার কথা এখানে আবার নাই, দেখো এখানে দেই নাই। হ্যাঁ, জি ম্যাম, এখানে নাই, কিন্তু না আগে দিলে তো অসুবিধা নেই, তবে আমি যেটা দিয়েছি দিয়ে রেখো। হ্যাঁ, জাস্ট বোঝার জন্য কোন দিক থেকে ট্রেসিংটা শুরু হয়েছে, অর্থাৎ ও যে অসিলেট করছে ফাইনাল রেজাল্টের যেটা, সেটা কোন দিক থেকে কোথায় গেছে এটা দেখিয়েছে, এটা খুব ম্যান্ডেটরি কিছু না, ঠিক আচ্ছা আছে? ম্যাম, এগুলো কি শেপটা দেখলেই হবে। হ্যাঁ, বলো, আমি বুঝি নাই কথা। এই গ্রাফগুলো কি পরীক্ষা আঁকতে হবে, মানে এগুলো পরীক্ষা আসে? আমি পড়াচ্ছি মানে কি, পরীক্ষার জন্য তো পড়াচ্ছি। আচ্ছা, মানে পরীক্ষা কিসের জন্য পড়ছো তোমরা, বুঝলাম না তো, এটা কেমন প্রশ্ন হইলো? ক্লাস তো করাচ্ছি পরীক্ষার জন্য।